আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্ম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের 2 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যাশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে তোমাদের পাঠ্যপুস্তকের সাথে তা মিলিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো তোমাদের কাছে অত্যন্ত সুপরিচিত। এখানে প্রথম ছবিতে বিভিন্ন রকম মিডিয়া দেখানো হচ্ছে, দ্বিতীয় ছবিতেও তাই। যেমন প্রথমটা নিউজ, তারপরে টিভি, তারপরে নিউজ লাইভ, তারপরে মাইক, তারপর মেসেজ, তারপরে চিঠিপত্র লেখা, যে কাগজ কলম, তারপর রেডিও, পরেরটাতেও একই, ইন্টারনেট, তারপরে রয়েছে টাওয়ার, ইন্টারনেট টাওয়ার, নিউজ পেপার, তারপরে রয়েছে রেডিও, টিভি নিউজ। মানে যত প্রকার মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো এখানে ছবিতে তুলে ধরা হয়েছে। তাহলে এই ছবিগুলো আসলে কি নির্দেশ করছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো আসলে আজকে আমাদের পাঠের বিষয়টিকে নির্দেশ করছে। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা হিসেবে গণমাধ্যম। অর্থাৎ যতগুলো সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা রয়েছে, যেগুলো সামাজিক সমস্যা প্রতিরোধে ভূমিকা পালন করে, সেই সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে আজকে আমরা গণমাধ্যম আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখবে? হ্যাঁ, তোমরা শিখবে গণমাধ্যমের ধারণা, অর্থাৎ গণমাধ্যম কি, কাকে আমরা গণমাধ্যম বলবো, গণমাধ্যম কয় প্রকার, এটা আমরা আজকের আলোচনা থেকে শিখব। এবং সামাজিক সমস্যা মোকাবেলায় গণমাধ্যমের কি কি ভূমিকা রয়েছে সেটা আমরা দেখব। আর গণমাধ্যমের ভূমিকা উন্নয়নের সমাজকর্মীর কি হস্তক্ষেপ, এই বিষয়ে আমরা আজকের পাঠে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে আরো দুটো ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো পূর্বেও দেখানো হয়েছে। এই ছবিগুলোর যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে বিভিন্ন প্রকার গণমাধ্যমকে তুলে ধরা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারছো যে এমন কিছু মাধ্যম এখানে তুলে ধরা হয়েছে যে মাধ্যমগুলো আমরা সচরাচর ব্যবহার করি তথ্যের ডেসিমিনেশনের জন্য, তথ্যের ট্রান্সফরমেশনের জন্য, বা তথ্যের প্রবাহের জন্য, তথ্য প্রবাহের জন্য, বা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পৌঁছানো, বা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য সংগ্রহ করা, এইসব কাজে আমরা যে মিডিয়াগুলো ব্যবহার করি সেটি মূলত মাস মিডিয়া। তো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মাস মিডিয়ার ধারণা বা গণমাধ্যমের ধারণা। গণমাধ্যম একটি বাংলা প্রত্যয়, গণ এবং মাধ্যম এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে গণমাধ্যম শব্দটি। গণ শব্দের অর্থ হচ্ছে জনগোষ্ঠী বা বৃহৎ জনগোষ্ঠী, বা পিপল, যাকে আমরা বলবো পিপল, মাস পিপল। আর একটা হচ্ছে মাধ্যম, মানে মিডিয়া, মানে কোনো কিছুর দ্বারা, যার দ্বারা কোনো তথ্য বিভিন্ন জায়গায় প্রবাহিত হয় বা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আসা হয় এবং বিভিন্ন জায়গায় তথ্য প্রেরণ করা হয়, এই মাধ্যমটাই হচ্ছে এই মিডিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, গণমাধ্যমের ইংরেজি হচ্ছে মাস মিডিয়া। মাস মানে হচ্ছে পিপল বা জনসাধারণ বা বৃহত্তর জনগোষ্ঠী, আর মিডিয়া মানে হচ্ছে মাধ্যম। এই ল্যাটিন ম্যাচে শব্দ থেকে ইংরেজি ম্যাচ, মিডিয়া শব্দের উৎপত্তি। ম্যাচে শব্দের অর্থ হচ্ছে গণ বা বৃহৎ জনগোষ্ঠী, অর্থাৎ অনেক বেশি জনগোষ্ঠীকে বলা হয় ম্যাচে। যখন বৃহৎ জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপিত হয় তখন তাকে গণমাধ্যম বা গণযোগাযোগ বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপিত হয় তাকেই গণমাধ্যম বা গণযোগাযোগ বলা হয়ে থাকে। তাহলে গণমাধ্যম বা গণযোগাযোগ হওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে যন্ত্রের মাধ্যমে বা যে প্রযুক্তির মাধ্যমে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব, তখনই তাকে আমরা গণমাধ্যম বা গণযোগাযোগ বলবো। এখন এই যোগাযোগ জিনিসটা দুটো জিনিস সমন্বয় গঠিত। একটা হচ্ছে তথ্যের আদান, আর একটা হচ্ছে তথ্যের প্রদান। অর্থাৎ তথ্য নিজে যেমন তথ্য তার প্রয়োজনে নেওয়া এবং আবার অপরের প্রয়োজনে তথ্য দেওয়া,
এটি হচ্ছে আদান প্রদান, আর এই যোগাযোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আদান প্রদান করা, তথ্যের আদান প্রদান করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই গণমাধ্যমের বিভিন্ন সংজ্ঞা, কে কি বলেছেন সেটা আমরা দেখব। তোমরা ছবিতে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছ, প্রথম ছবিতে। তিনি হচ্ছেন ডেনিস ম্যাককুইল। এই ডেনিস ম্যাককুইল 12 এপ্রিল 1935 সালে ব্রিটেনে জন্মগ্রহণ করেন এবং 25শে জুন 2017 সালে তিনি ব্রিটেনে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন ব্রিটিশ কমিউনিকেশন থিওরিস্ট বা ব্রিটিশ যোগাযোগ তত্ত্ববিদ বা যোগাযোগ তাত্ত্বিক। তিনি একটি গ্রন্থ লিখেছেন, সেটি হচ্ছে মাস কমিউনিকেশন থিওরি। এই মাস কমিউনিকেশন থিওরি গ্রন্থে তিনি বলেছেন যে গণযোগাযোগ হলো একটি সাংস্কৃতিক প্রক্রিয়া। তিনি গণযোগাযোগটাকে সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে দেখেছেন, কারণ এর মাধ্যমে মূলত বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয় এবং সংস্কৃতির আদান প্রদান হয়, ডিসেমিনেশন অফ কালচার এবং রিসিভিং অ্যান্ড সেন্ডিং অফ কালচার, কালচারাল অ্যাসপেক্টস, কালচারাল ট্রেন্ডস, যে সংস্কৃতির বিভিন্ন দিক রয়েছে, প্রবণতা রয়েছে, সেগুলোকে আদান প্রদান একটি প্রক্রিয়া বলেছেন ডেনিস ম্যাককুইল। তিনি বলেছেন যে মানব গোষ্ঠীর কোনো সুনির্দিষ্ট ভাষার উপর যেসব বিধি ও প্রতীক বাছাই করে দেওয়া হয়েছে সেগুলোর ব্যবহারের উপর এ ক্রিয়া নির্ভরশীল। এই প্রক্রিয়া অর্থাৎ প্রত্যেকটি মানব গোষ্ঠীর আলাদা ভাষা এবং সেই ভাষার সুনির্দিষ্ট কিছু বিধিবদ্ধ প্রতীক রয়েছে। এই প্রতীকগুলো যে প্রক্রিয়ায় আদান প্রদান হয় সেটি হচ্ছে মূলত গণযোগাযোগ। আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একজন ব্যক্তিকে, তার নাম ডক্টর দালিপ সিং মেহতা বা ডিএস মেহতা। ইনি ইন্ডিয়ান টেকনোলজিস্ট। ইনি মূলত ফিজিসিস্ট অর্থাৎ পদার্থবিদ। তিনি মাস কমিউনিকেশন জার্নালিজম ইন ইন্ডিয়া নামক একটি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থে তিনি বলেছেন যে একই সময়ে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, ধ্যান ধারণা, বিনোদন ইত্যাদি পরিবেশন করাকে গণযোগাযোগ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সংজ্ঞাটি আমাদের কাছে অত্যন্ত বোধগম্য এবং এই সংজ্ঞাটির বাস্তবায়ন আমরা সবসময় দেখতে পাই যে একই সময়ে যেমন ঢাকা থেকে যে বাংলাদেশ টেলিভিশনের যে সম্প্রচার কেন্দ্র রয়েছে বা বাংলাদেশ টেলিভিশনের যে প্রধান অফিস রয়েছে, সেখান থেকে যে তথ্যাবলী, যে নাটক, সিনেমা, গান প্রচার করা হয়, আমরা ওই সময়েই বাংলাদেশের অত্যন্ত দূরবর্তী এলাকা থেকে আমরা সেই প্রোগ্রামটি দেখতে পাই। এবং বাংলাদেশ টেলিভিশনের একটা স্যাটেলাইট ভার্সন রয়েছে, সেটি হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড। এর মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে প্রচারিত যে কোনো প্রোগ্রামকে আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একই সময় বা রিয়েল টাইম, একই সময় বলতে প্রযুক্তি ক্ষেত্রে রিয়েল টাইম বলা হয়, তাৎক্ষণিক সময়। এই তাৎক্ষণিক সময়ে আমরা সেই প্রোগ্রামটি দেখতে পারি। এবং শুধু যে একজন দুইজন মানুষ দেখে তা না, যারাই ওই সময় টেলিভিশন সেটের সামনে থাকে বা বিটিভি ওয়ার্ল্ড যেহেতু অনলাইনেও অ্যাভেলেবল, অনলাইনে যারা থাকে তারা যদি ওই চ্যানেলটিকে টিউন করেন তাহলে যত জনগোষ্ঠী হন না কেন সবাই ওই প্রোগ্রামগুলোকে রিচ করতে পারেন বা প্রোগ্রামগুলো দেখতে পারেন। তাহলে ডক্টর দালিপ সিং মেহতা বা ডিএস মেহতা তিনি যেটি বলতে চেয়েছেন যে একই সময়ে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, ধ্যান ধারণা, বিনোদন ইত্যাদি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণযোগাযোগ। গণযোগাযোগকে গণমাধ্যম বলা হয়ে থাকে। এর ইংলিশ হচ্ছে ম্যাস কমিউনিকেশন। এরপর আরেকটি সংজ্ঞা আমরা দেখব, সেটি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি অফ সোশিওলজি। অক্সফোর্ড ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে গণযোগাযোগের বা গণমাধ্যমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটি হচ্ছে দ্য মাস কমিউনিকেশন আর ডিফাইন্ড অ্যাজ লার্জ স্কেল অফ অর্গানাইজেশন which use one or more of these technologies to communicate with large number of people। অর্থাৎ গণমাধ্যম বা গণযোগাযোগ হলো বৃহৎ আকারের প্রতিষ্ঠানসমূহ যারা তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করে। তার মানে এখানেও সংজ্ঞাটি খুব স্পষ্ট যে গণযোগাযোগ গণমাধ্যম হলো বৃহৎ আকারের প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ ন্যাশনাল টেলিভিশন বা এনটিভি, তারপরে রয়েছে আরটিভি, তারপরে 21শে টিভি, তারপরে চ্যানেল আই, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল আই। এই যে প্রত্যেকটি এক একটা প্রতিষ্ঠান, তারা তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করে। এছাড়া রয়েছে bdnews24.com, তারপরে আরো বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। এছাড়া রয়েছে এফএম রেডিও, তারপরে বাংলাদেশ বেতার,
এগুলো একেকটা প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে তারা যোগাযোগ স্থাপন করে। তাহলে অক্সফোর্ড ডিকশনারি অফ সোশিওলজি তাদের সংজ্ঞা অনুসারে যে গণমাধ্যম বা গণযোগাযোগ হলো একটি বৃহৎ আকারের প্রতিষ্ঠান যারা তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করে। যোগাযোগ করে মানে তারা কিছু মেসেজ বা সেটা নাটকের মাধ্যমে হোক, সংবাদের মাধ্যমে হোক বা সিনেমার মাধ্যমে হোক বা গানের মাধ্যমে হোক, তারা সেটা তাদের অভীষ্ট জনগোষ্ঠীর সাথে সেটা পৌঁছে দেয়। অভীষ্ট মানে টার্গেটেড বা লক্ষ্যভুক্ত। লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর কাছে তারা পৌঁছে দেয়। তাহলে গণমাধ্যম বা গণযোগাযোগ কি? এখন আমরা নিজেদের ভাষায় যদি জানতে চাই বা বলি, তাহলে আমরা কি বলবো? গণযোগাযোগ বা গণমাধ্যম কি? হ্যাঁ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো তথ্য, সংবাদ, চিত্র ইত্যাদি সর্বসাধারণের অবগতির জন্য বা জানানোর জন্য বা দেখানোর জন্য বৃহৎ আকারে যেসব মাধ্যমে প্রচার করে তাকে গণমাধ্যম বা গণযোগাযোগ বলে। কি কি? তথ্য, সংবাদ, চিত্র। এর বাইরেও রয়েছে অডিও রয়েছে, ভিডিও রয়েছে, গ্রাফিক্যাল ইন্টারফেস রয়েছে। অর্থাৎ বিভিন্ন রকম গ্রাফিক্স ইউজ করে যে ছবি, সংবাদ, তথ্য, সিনেমা, গান বাজনা এই যে বিভিন্ন মিডিয়া, এই মিডিয়াগুলো সর্বসাধারণকে জানানোর জন্য প্রচার করাই হচ্ছে গণমাধ্যম বা গণযোগাযোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে গণমাধ্যম বা গণযোগাযোগ বলতে আমরা বুঝবো যে যে প্রক্রিয়ায় বা যে মিডিয়া ব্যবহার করে বা যে মাধ্যম ব্যবহার করে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি তাকেই গণমাধ্যম বলবো। এই গণমাধ্যম বিভিন্ন প্রকার। যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের 16তম প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন রয়েছে আচার্য বা একজন চ্যান্সেলর, তারপরে রয়েছেন তার পরবর্তী পোস্ট রয়েছে ভাইস চ্যান্সেলর। তো এরকম যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের 16তম প্রেসিডেন্ট জন ডি মিলেট তিনি 3 ধরনের গণমাধ্যমের কথা বলেছেন। একটা হচ্ছে শ্রাব্য মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমে শুধু শোনা যায়, যেমন রেডিও। তারপরে বলেছেন দর্শনীয় মাধ্যম, যেটার মাধ্যমে দেখা যায়, যেমন টেলিভিশন, বায়োস্কোপ এগুলো। এবং শ্রাব্য দর্শনীয়, যে মাধ্যমে শোনাও যায়, দেখাও যায়, যেমন টেলিভিশন, সিনেমা, এগুলো হচ্ছে শ্রাব্য মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে চেস্টার আরভিং বার্নার্ড, তিনি একজন মার্কিন যোগাযোগবিদ। তিনি বলেছেন তার বিখ্যাত দি ফাংশনস অব দ্য এক্সিকিউটিভস, দ্য ফাংশনস অব দি এক্সিকিউটিভস গ্রন্থে গণমাধ্যমকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম, অর্থাৎ যে গণমাধ্যমগুলো ব্যবহার করে সরাসরি তথ্য অভিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছানো হয়, সেগুলো হচ্ছে প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম। যেমন এই প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম আবার কয়েক প্রকার। একটি হচ্ছে শ্রবণ, যেটার মাধ্যমে শোনা যায়, যেমন রেডিও। আরেকটা হলো শ্রবণ দর্শন, যেমন টেলিভিশন, শোনাও যায়, দেখাও যায়। আরেকটি হচ্ছে মুদ্রিত, যেমন সংবাদপত্র। আরেকটি হচ্ছে সনাতন, পূর্বেকার যুগে বিভিন্ন রকম প্রত্যক্ষ বার্তাবাহী বিভিন্ন মাধ্যম ছিল। যেমন আমরা প্রাচীনকালের ঘটনা শুনি যে প্রশিক্ষিত পায়রার পায়ে চিঠি লিখে সেটা বেঁধে দিলে পায়রাটি সুনির্দিষ্ট জায়গায় গিয়ে সেই চিঠিটি দিয়ে আসতো। এটি হচ্ছে একটি সনাতন মাধ্যম। এছাড়া হচ্ছে মাইকিং করে তথ্য পৌঁছানো। প্রাচীনকাল থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন হর্ন বা মাইক ব্যবহার করে, বা যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলবো চোঙা, যেটা এই চোঙা ব্যবহার করে বিভিন্ন জনের কাছে তথ্য প্রদান করা। এরও আগে বিভিন্ন রাজা বাদশারা তাদের বিভিন্ন আদেশ নিষেধ এগুলো জনগণকে জানিয়ে দেওয়ার জন্য ঢোল ঢোল দেওয়ার ব্যবস্থা করত বাজারে। এটি হচ্ছে সনাতন মাধ্যম। এগুলোর মাধ্যমে সরাসরি জনগণের কাছে তথ্য পৌঁছানো হয়। এজন্য এগুলোকে বলা হয় প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম। তারপর হচ্ছে আরেকটি প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম হচ্ছে গণসম্বোধন, অর্থাৎ একটি জনসমাবেশের আয়োজন করে সেখানে সরাসরি জনগণকে কিছু বলা, সেটি হচ্ছে একটি গণমাধ্যম। অর্থাৎ বড় আকারের জনসভাও এক প্রকার গণমাধ্যম। আর পরোক্ষ বার্তাবাহী গণমাধ্যম, যে গণমাধ্যমগুলোর তথ্য প্রবাহের উদ্দেশ্য হচ্ছে জনগণকে অবহিত করা বা জানানো, কিন্তু সরাসরি জনগণের কাছে না গিয়ে যে তথ্যগুলো অন্য কোনো মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো হয়, তখন তাকে বলা হয় পরোক্ষ বার্তাবাহী গণমাধ্যম, যেমন তথ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বুলেটিন বের করে। এই বুলেটিনগুলো সরাসরি তথ্য মন্ত্রণালয় মানুষের কাছে পৌঁছায় না। এই বুলেটিনের তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি। এটি এইজন্যে এক প্রকার পরোক্ষ বার্তাবাহী গণমাধ্যম। তারপর হচ্ছে সাংবাদিক সংঘ। বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন সংঘ রয়েছে, ইউনিয়ন রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো পরোক্ষ বার্তাবাহী গণমাধ্যম হিসেবে কাজ করে। তারা বিভিন্ন জায়গা থেকে যে সংবাদগুলো সংগ্রহ করে, সেই সংবাদগুলো আমরা সাংবাদিক সংঘের মাধ্যমে পাই। আবার সাংবাদিক সংস্থা রয়েছে, যেমন বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস, ইস্টার্ন নিউজ এজেন্সি, এনা, তারপরে ইউনিভার্সাল নিউজ, ইউএনবি, এরকম বিভিন্ন যে সংগঠন রয়েছে, সংস্থা রয়েছে, এই সংস্থাগুলো সংবাদ সংগ্রহ করে তারা সংবাদপত্রকে সরবরাহ করে, আর সেখান থেকে সংবাদপত্রগুলো সংবাদ নিয়ে ছাপায় এবং পরবর্তীতে আমরা পত্রিকার মাধ্যমে তা পাই। তার মানে সাংবাদিক সংস্থাসমূহ পরোক্ষ গণমাধ্যম হিসেবে কাজ করে। তারা তথ্য সংগ্রহ করলেও সেই তথ্য সরাসরি প্রকাশ করার মাধ্যম তাদের কাছে না থাকায় তারা সুপ্রতিষ্ঠিত কোনো মাধ্যমের কাছে সেই তথ্যগুলো বা সেই সংবাদগুলো বিক্রি করে বা দিয়ে দেয়। পরবর্তীতে আমরা সেখান থেকে তথ্যগুলো পাই। এইজন্য এগুলো হচ্ছে পরোক্ষ বার্তাবাহী গণমাধ্যম। এরপরে রয়েছে বিজ্ঞাপন প্রতিনিধি দল। বিভিন্ন বিজ্ঞাপন প্রতিনিধি দল থাকে যারা বিভিন্ন অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট যারা সংগ্রহ করে এবং সেগুলো প্রচারের ব্যবস্থা করে। এই তারা অ্যাডভার্টাইজমেন্ট গুলো সংগ্রহ করে, কিন্তু তাদের কাছে প্রচার মাধ্যম না থাকার কারণে তারা অন্য কোনো প্রচার মাধ্যমকে দিয়ে সেগুলো প্রকাশ করায়। এই জন্য এটা পরোক্ষ গণমাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে চেস্টার আরভিং বার্নার্ডের দেখানো গণমাধ্যমের প্রকারভেদ। এরপর আমরা দেখব সাধারণভাবে যে গণমাধ্যমের প্রকারভেদ আমরা খেয়াল করি, সেটি গণমাধ্যম সাধারণভাবে হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া, আরেকটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, আরেকটি হচ্ছে আধুনিক গণমাধ্যম। প্রিন্ট মিডিয়াগুলো কি? যেগুলো প্রিন্ট আকারে বা ছাপা আকারে যেগুলো আমাদের কাছে আসে, সেটি হচ্ছে প্রিন্ট মিডিয়া। যেমন সংবাদপত্র, যেটাকে আমরা ইংলিশে বলি নিউজ পেপার বা সংক্ষেপে পেপার বলি। তারপরে ম্যাগাজিন। ম্যাগাজিন, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজও ম্যাগাজিন বের করে থাকে। তবে আমাদের ম্যাগাজিনটি মূলত সাহিত্য সংস্কৃতি সংশ্লিষ্ট, এটা কোনো সংবাদ ভিত্তিক নয়। তারপরেও এই সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমরা যে বার্তাটি দিতে চাই সেটি আসলে তোমাদের কাছে পৌঁছায়। এই জন্য এই ম্যাগাজিনটিও, আমাদের কলেজের ম্যাগাজিনটিও একটি গণমাধ্যম। তারপরে বই, বিভিন্ন বই বা প্রচারপত্র বা হ্যান্ডবিল, যেটাকে প্রচারপত্র বলা হয়, তার বিলবোর্ড। তোমরা রাস্তার মোড়ে মোড়ে দেখবে আমাদের দেশের সুপ্রতিষ্ঠিত বিভিন্ন যে চলচ্চিত্র কর্মী রয়েছে, তাদের ছবি সংবলিত বড় বড় বিলবোর্ড। সেই বিলবোর্ডগুলোতে সুনির্দিষ্ট কিছু বিষয়, যেটা আমাদেরকে জানানো উচিত, জনগণকে জানানো উচিত, সেই বিষয়গুলো সেখানে উপস্থাপন করা হয়। ইদানিং রাস্তার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে ইলেকট্রনিক বিলবোর্ড, সেখানে টেলিভিশনের মতো একটি বড় পর্দায় ছবি সহ সেই সংবাদটি দেখানো হচ্ছে। সেখানে অবশ্য কোনো সাউন্ড থাকে না। এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ প্রিন্ট মিডিয়া। তারপরে হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি। বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সংবাদগুলো আমাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। তারপরে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে যেগুলো বিদ্যুৎ ব্যবহার করে এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে যে তথ্যগুলো আমরা পাই, সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়ার সবচেয়ে প্রধান দুইটা জিনিস আমরা যেটা সবাই জানি, একটি হচ্ছে টেলিভিশন, একটা হচ্ছে বেতার বা রেডিও। টেলিভিশন আমরা একই সাথে দেখতেও পাই, আবার একই সাথে শুনতেও পাই। আর বেতারে আমরা শুধু শুনতে পাই। তবে ইদানিং বাংলাদেশের সব কয়টি বেতার কেন্দ্রেরই ফেসবুক পেজে তারা লাইভ দেখিয়ে থাকে বেতার অনুষ্ঠানটি। আচ্ছা, যাই হোক, বেতারের মূল কথা হচ্ছে সেটি শুধুমাত্র শ্রাব্য মাধ্যম, শ্রবণ মাধ্যম। এটি কোনো দর্শনীয় মাধ্যম নয়, বা এটার মাধ্যমে দেখানো উদ্দেশ্য নয়, শোনানোটাই উদ্দেশ্য। তারপর হচ্ছে আধুনিক গণমাধ্যম। আধুনিক গণমাধ্যমগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লাইনার, ট্যাঙ্গো, স্কাইপ, এই যে তারপরে ইমো, এই যে সব ইনস্ট্রুমেন্ট বা সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা যোগাযোগ স্থাপন করি বর্তমান সময়ে, সেগুলি হচ্ছে আধুনিক গণমাধ্যম।
এই গণমাধ্যমগুলো একই সাথে শ্রাব্য, একই সাথে দর্শন, অর্থাৎ এর মাধ্যমে দেখাও যায়, শোনাও যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে গণমাধ্যমের প্রকারভেদ। এখন আমরা দেখব সামাজিক সমস্যা মোকাবেলায় আসলে গণমাধ্যমের কি ভূমিকা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মাঝে মাঝেই পত্রিকা ফেসবুকে ঢুকলেই বা ইউটিউবে দেখতে পাই বিভিন্ন বিষয় ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার অর্থ হচ্ছে এটা জনমনে এমনভাবে ছড়িয়ে গেছে যে যে মানুষটি এই মুহূর্তে ইন্টারনেট ব্যবস্থায় কোনো না কোনো সোশ্যাল সাইটস ব্যবহার করছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, তারাই সেটি দেখেছেন। এটি হচ্ছে ভাইরাল হওয়া। তো সেখানে বিভিন্ন বিষয় যেমন সামাজিক বিভিন্ন অনাচার, অত্যাচার বা সামাজিক বিভিন্ন সমস্যাবলী নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অনেক সময় সুবিচার পায় না, কিন্তু এটা জনগণের কাছে বিশাল আকারে পরিচিতি পাওয়ার কারণে জনগণ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সরকারকে অনেক সময় বাধ্য করে বা আহ, গণ আহ, একটি জনমত গঠন করে। এই জনমতের প্রেক্ষিতে তখন সেই সমস্যাটি দূরীভূতকরণে সরকার এবং প্রশাসন এগিয়ে আসে। তাহলে আমরা এই গণমাধ্যমের দেখতে পাচ্ছি অনেক ভূমিকা। তো গণমাধ্যমের বিশেষ বিশেষ যে ভূমিকাগুলো সেগুলো হচ্ছে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে গণমাধ্যম সমাজের কোনো অসঙ্গতি, অপকর্ম, বিভিন্ন অপরাধ, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই নিকট অতীতে আহ, এই সড়ক দুর্ঘটনা নিয়ে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলনটি করলো, এই আন্দোলনের সংবাদগুলো বা দুর্ঘটনার সংবাদগুলো আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন পত্র পত্রিকায় বা ফেসবুকে আমরা দেখার কারণে এর বিরুদ্ধে আমরা একাট্টা হয়েছিলাম বলেই এই বাংলাদেশের সড়ক যোগাযোগের বেহাল অবস্থার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে ওঠে। এবং এরই প্রেক্ষিতে আমরা একটি সুন্দর আইন পেয়েছি, কিভাবে রাস্তায় গাড়ি চালাতে হবে এবং পথচারীর কি ভূমিকা। তারপরে এই আন্দোলনের প্রেক্ষিতে রাস্তাঘাট সুন্দর হচ্ছে, ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে তুলে দিয়ে ফিটনেস আছে এরকম গাড়িকে চলার অনুমোদন প্রদান করা হচ্ছে। তারপরে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলচ্চিত্র তৈরি করার মাধ্যমে গণমাধ্যম সামাজিক সচেতনতা, ভালো কাজের প্রচার ও প্রসার এবং খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম অনেক নাটক, উদ্দেশ্যমূলক বিভিন্ন নাটক তৈরি হয়েছে, সিনেমা তৈরি হয়েছে। যেমন আমরা যদি বলি, বাংলাদেশের অত্যন্ত মেধাবী একজন চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র কর্মী তারেক মাসুদ, তিনি রানওয়ে নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমাটির মূল উদ্দেশ্যই ছিল যে জঙ্গিবাদকে, জঙ্গিবাদের খারাপ দিকটি মানুষের সামনে তুলে ধরা, যাতে কোনো মানুষ জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে জড়িত না হয়। তারপরে মাটির ময়না, এখানে ধর্মান্ধতা এবং স্বাধীনতা বিরোধী চক্রের মুখোশ উন্মোচনের চেষ্টা করা হয়েছিল। এই যে ইস্যু ভিত্তিক যে সিনেমাগুলো রয়েছে সেগুলো সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন আহ, আহ, বিষয়ে সামাজিক সচেতনতা, ভালো কাজের প্রচার প্রসার এবং খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই আধুনিক গণমাধ্যমগুলো ব্যবহার করার মাধ্যমে বিশ্বের আহ, অপর প্রান্তের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। এবং এখন এই বিশ্বায়নের এই যুগে কোনো মানুষই আসলে ডিটাচড বা আলাদা নয়। এখন প্রত্যেকটি মানুষই একজন আরেকজনের সাথে এমনভাবে জড়িত যে আমি এই মুহূর্তে একটা স্ট্যাটাস ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেওয়ার সাথে সাথে সেটা আমার যে বন্ধুটি এখন আমেরিকায় রয়েছে তার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে। যে কারণে আবার আমেরিকার কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা সেটা দেখতে পাচ্ছি। এর কারণ কি? এর ফলে আমরা কি হচ্ছি? আমরা আসলে একটি দেশের নাগরিকত্ব, নাগরিকতার বাইরেও আমাদের একটি নতুন নাগরিকত্ব তৈরি হয়েছে, সেটা কসমোপলিটান। অর্থাৎ আমরা এখন হয়ে গেছি বিশ্ব নাগরিক। আর এই বিশ্ব নাগরিকত্ব এনে দিয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যোগাযোগ মাধ্যমগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর যে কোনো অপরাধমূলক কার্যক্রমকে ভাইরাল করার মাধ্যমে সকলের নজরে এনে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সাহায্য করে এই সামাজিক আহ, উম, আহ, আহ, যোগাযোগ মাধ্যম, বিশেষ করে গণমাধ্যমগুলো। এই গণমাধ্যমগুলোর কারণেই মূলত আমরা দেশের কোন প্রান্তে কি ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারি, এবং কোন ঘটনার বিরুদ্ধে আমাদেরকে একাট্টা হতে হবে এবং কোন ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে হবে সেটি আমরা এইরকম নিউজ থেকে আমরা জানতে পারি। এবং এ কারণে আমাদের আহ, আহ, দেশ মোটামুটিভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন বিষয়ে সময়ে সময়ে সামাজিক আন্দোলন গড়ে গড়ে উঠছে এবং এর ভালো ফলাফল আমরা পাচ্ছি। এছাড়াও তোমরা
ইতোমধ্যে দেখে থাকবে যে বিভিন্ন টেলিভিশনের বিশেষ কিছু অপরাধ চিহ্নিত এবং অপরাধ দূরীকরণের ক্ষেত্রে বিশেষ কিছু প্রোগ্রাম রয়েছে, যেমন 360 ডিগ্রি, তারপরে তালাশ, ইনভেস্টিগেশন, এরকম বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামগুলো এর মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে অপরাধের মূল উৎপাটন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সামাজিক সমস্যা মোকাবেলায় গণমাধ্যম সমূহের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে গণমাধ্যম সমূহ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। এখন আমরা দেখব যে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম। ইংরেজি মাস মিডিয়া শব্দটির মাস কোন ভাষা থেকে এসেছে? হ্যাঁ, এটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। মূল শব্দটি হচ্ছে ম্যাসে। গণমাধ্যম বলতে কি বোঝায়? যে মাধ্যমে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করতে পারি বা তথ্যের প্রবাহ ঘটাতে পারি, তাকেই গণমাধ্যম বলা হয়। সামাজিক সমস্যা মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কেন? কারণ আমরা ইতোমধ্যে আলোচনায় বলেছি যে সামাজিক সমস্যা মোকাবেলায় গণমাধ্যম সমূহ সামাজিক সমস্যাগুলোকে জনগণের সামনে তুলে ধরে এবং গণ আন্দোলন গড়ে তোলে। ফলশ্রুতিতে সেই সামাজিক সমস্যা দূরীভূত হয় এবং মানুষ সচেতনতা অর্জন করে এবং ভালো কাজে ইন্সপাইরেশন বা ভালো কাজে উদ্দীপনা অনুভব করে এবং খারাপ কাজ থেকে তারা বিরত থাকে। এই জন্যই সামাজিক সমস্যা মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি বাড়ির কাজ। আমি প্রত্যাশা করব তোমরা বাড়িতে বসে কাজটি তোমরা করবে। গণমাধ্যমের ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ কি? কতটুকু হস্তক্ষেপ রয়েছে? অর্থাৎ গণমাধ্যম যদি তার কাঙ্ক্ষিত বা গণমাধ্যমের কাছে আমরা যেসব ভূমিকা প্রত্যাশা করি সেসব ভূমিকা যদি গণমাধ্যম পালন করতে ব্যর্থ হয়, তাহলে সমাজকর্মী কি ভূমিকা পালন করবে এ বিষয়ে তোমরা একটি ছোট্ট নোট তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে নেবে এবং পরবর্তীতে বাড়ির কাজটি তোমরা বাসায় বসে সম্পন্ন করবে। আমি প্রত্যাশা করব তোমরা সকলেই ভালো থাকবে, সুখে থাকবে এবং একে অন্যের প্রতি মানবিক আচরণ করবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।